আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আর আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জুমের চ্যাটে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। তো চলুন আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সিএসএস। তো শুরু করার আগে আমি কিছু একটু ওয়েট করি। স্ক্রিন শেয়ারিং মেবি পজড হয়ে গেছে, বাট ডোন্ট ওয়ারি, এগেইন শেয়ার করব আমি। ওকে, আশা করি স্ক্রিন এখন আবার দেখতে পাচ্ছেন। আমাকে আরেকবার একটু কনফার্ম করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আজকে এখন যেটা কাজ শুরু করব সেটা ওপেন করি। আজকে আসলে আমি আমার ডেস্কে নাই, তো একটু এই জন্য আম, অসুবিধা হচ্ছে। ওকে, আমি কিছু জুমের সেটিংস চেঞ্জ করতে ভুলে গেছি, সো আমি স্ক্রিনটা স্টপ করে আবার আসতেছি। ওকে, তো আজকে আমরা সিএসএস শিখব। গত ক্লাসে বলেছিলাম, আপনারা সবাই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছেন, এটা দেখে ভালো লাগছে। এভাবে প্র্যাকটিস চালায় যান, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের কাজগুলো আরো সহজে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমি ব্রাউজার ওপেন করি। আচ্ছা, আজকে ফুল স্ক্রিন কোড করাচ্ছি। গতদিন একজন বলেছিলেন যে একটু অসুবিধা হচ্ছে দেখতে, সো আজকে একটু ফুল স্ক্রিন কোড ওপেন করে রাখছি। তাহলে এই হচ্ছে আমাদের গতকালকের কাজ। আমি ব্রাউজারটাকে একটু ঠিক করে নিই। ওকে, সো আজকে আমাদের সিএসএস এর বিষয়। সিএসএস শেখার জন্য আমরা শুরু করব কাজ। তো এখন আমাদের এখানে যে কন্টেন্ট আছে সেগুলো আমরা মুছে দিই। ওকে, সো এখন সিএসএসটা কি? সিএসএসটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমি আপনাদের বলেছিলাম সিএসএস আমরা শেখার জন্য আমাদের একটু প্রিপারেশনের প্রয়োজন আছে। সিএসএস আমরা একটা ওয়েবসাইটের যত ধরনের আপনি কালার দেখেন, স্টাইল দেখেন, ওয়েবসাইটে যে কন্টেন্ট ডানে বামে থাকে এগুলো দেখেন, এগুলো সব সিএসএস এর কাজ। সিএসএস এর কাজ শুরু করার জন্য আমাদের প্রথমে আসলে জানতে হবে সিএসএস কিভাবে ব্যবহার করা যায়। সিএসএস এইচটিএমএল এর সাথেই ব্যবহার করা হয়। তো সিএসএস ব্যবহার করার কয়েকটি উপায় আছে, সব কয়টি উপায় আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম উপায়টা হচ্ছে, যেমন ধরেন আমি যদি এখানে লিখি হেডিং টু টেস্ট, এবং আমি এখানে সিএসএস এখানে দিতে পারি, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। স্টাইল অ্যাট্রিবিউটটা মূলত সিএসএস লেখার জন্য। এখানে যে সিএসএসটা আমরা লিখবো সেটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। যেমন এখানে যদি আমি লিখি কালার রেড, সেই ক্ষেত্রে এই টেক্সটার কালার রেড হবে। এখানে ভিএস কোড দেখেন রেড দেখাচ্ছে, এবং এখানে ক্লিক করলে যেটা হবে বা এখানে হোভার করলে যেটা হবে, এখানে আপনি চাইলে কালার চেঞ্জও করতে পারবেন। সো আমি কালার আপাতত রেডই রাখছি। এবং কালার রেড রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখন যদি এখানে যাই, সেক্ষেত্রে আমরা এখানে এটা রিফ্রেশ দিয়ে দেখবো যে এটা রেড কালার চলে আসছে। কালার কিন্তু শুধু যে রেডই দেওয়া যায় তা কিন্তু না, এখানে কালারটা কালার কোড অনুযায়ী কাজ করে, অর্থাৎ কালার কোড আপনি যা দেবেন সেটা আসবে। কালার কোড সম্পর্কিত একটা লেখা নাইম ভাই দিয়েছেন আমাদের গ্রুপেই, দেখবেন যে আছে। এটা বিডিআইটি তেও পাবেন। সো ওইখান থেকে আপনি একটু দেখে নেবেন যে কিভাবে কালার কোডগুলো কাজ করে, খুব চমৎকার একটা বিষয়। তো এটা হচ্ছে একটা সিএসএস। তো এখানে খেয়াল করেন, এটা একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু। এখানে সিএসএস এর ভ্যালুটা নির্ধারণ করা হয় ভ্যালু এর নাম
তারপর একটা কোলন দিতে হয়। এরপরে আপনি সিএসএস এর হচ্ছে ওই যে এটাকে বলা হচ্ছে একটা প্রপার্টি, এই প্রপার্টির ভ্যালু হচ্ছে এইটা। সো আপনি যদি এখানে কার্সর রাখেন সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে সিএসএস কিভাবে কাজ করে। এখানে এমডিএন রেফারেন্স দেওয়া আছে, এখানে যদি আবার ক্লিক করেন সেক্ষেত্রে সিএসএস এর কালার সম্পর্কে যে ডকুমেন্টটা আছে সেটা কিন্তু ওপেন হবে। যেমন আমি যদি এখানে যাই সেই ক্ষেত্রে এখানে এই সিএসএস এর যে কোডটা, এই কোডটা কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, সব ব্রাউজারে সাপোর্ট করে। এবং এখানে ট্রাই ইট যেটা আছে সেখানে আপনি ক্লিক করলে এখানে দেখবেন যে এটা দেখাচ্ছে সিএসএস এর কালারে কি কি আছে এবং সেই কালারের সিনট্যাক্সটা কেমন হবে। অর্থাৎ আমরা জানি যে সিএসএস দেওয়ার সময় এটা হচ্ছে আমাদের প্রপার্টির নাম, এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু। আমরা চাইলে কারেন্ট কালার দিতে পারি, এটা হচ্ছে কারেন্ট কালার পেতে পারে। এছাড়াও কালারের নাম দিতে পারি, এছাড়াও কালারের হেক্স কোড দিতে পারি। তারপরে কালারের দেখেন এখানে যে অন্যান্য RGB ভ্যালু আছে সেই ভ্যালু আকারেও দিতে পারি। এছাড়াও আরও অন্যান্য পদ্ধতি আছে সেগুলোও ব্যবহার করতে পারি। এখানে হচ্ছে অন্যান্য জটিল জটিল কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আপনি একটু পড়ে দেখতে পারেন। এমডিএন মূলত mozilla.org এর একটা প্রজেক্ট। এখানে আপনি যেই যেই কোডই এখানে ইউজ করেন না কেন সেই সকল কোডের ডকুমেন্টেশন এখানে পাবেন। এটা খুব চমৎকার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাক্সেস করতে পারেন। আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো বা এইচটিএমএল বা সিএসএস এর খুব চমৎকার ডকুমেন্টেশন আছে। এবং এটা যেহেতু কোড এডিটরের সাথে ডিফল্ট ইন্টিগ্রেটেড, তার মানে বুঝেন এটার গুরুত্ব। অর্থাৎ আমরা যে কোনো জিনিসের কনফিউশনের জন্য এমডিএন এ যেতে পারি। আচ্ছা, এবার এইখানে সিএসএস আমি চাইলে মাল্টিপল ব্যবহার করতে পারি। যেমন এখন এখানে একটা সেমিকোলন দিলে আমি আরেকটা ব্যবহার করতে পারবো। এখানে যদি দিই ফন্ট সাইজ, এখানে আমি দিব হচ্ছে 20 পিক্সেল। তো ফন্ট সাইজ আবার কি কি দেওয়া যায় সেটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে এমডিএন রেফারেন্সটা ওপেন করবেন। রেফারেন্স ওপেন করে দেখবেন যে এখানে ফন্ট সাইজে কি কি দেওয়া যায়। এখানে দেখেন ফন্ট সাইজ 1.2 REM। আরইএমটা আবার কি, এখানে আবার দেওয়া আছে যে আরইএমটা কি। সেটা আপনি যে এখান থেকে দেখতে পারবেন যে ভ্যালুগুলো এখানে হচ্ছে ইউজ করা আছে, ম্যাথ ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে ডকুমেন্টেশন অন্যগুলার এই যে আরইএম, আরইএম ভ্যালুটার মানে কি সেটা হচ্ছে আপনি এখান থেকে জানতে পারবেন। এরপরে হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী দেওয়া যায়। বাই ডিফল্ট বডি পার্সেন্টেজ অনুযায়ী বডির পার্সেন্টেজ 100% ধরা হয়। এবং এর আপনি যদি একটু বড় ছোট চান সেক্ষেত্রে পার্সেন্টেজ আকারেও বাড়াতে পারেন। আরইএম মূলত ডিভাইসের উপরে ডিপেন্ড করে, আপনার ডিভাইসটা কি ইউজ করছেন সেটার উপর নির্ভর করে। এছাড়াও ইএম আছে, অন্যান্য সিনট্যাক্স আছে। তো আমরা এখন আমি জাস্ট আপনাদের এই জিনিসগুলো দেখাই দিচ্ছি যে ভবিষ্যতে যাতে আপনাদের কোনো ডকুমেন্টেশন প্রয়োজন হয় সেটা কিভাবে অ্যাক্সেস করবেন এবং কোথায় থেকে পাবেন সেটাই মূলত আমি আপনাদের দেখাইলাম। তো আপনাদের হচ্ছে আপাতত এখন জাস্ট এটা ব্যবহার করা শিখতে হবে যে কিভাবে ব্যবহার করছে। এখানে দেখেন ফন্ট সাইজ, এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা হচ্ছে সিনট্যাক্স আছে, এটাই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আপনি যদি ফন্ট স্পেস সাইজ দেন কাজ করবে না, অর্থাৎ এটা একদম নির্দিষ্ট হতে হবে এবং ভ্যালুটাও কি ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে। সো এটাকে আমি সেভ করি, সেভ করে যদি আমি এখন ব্রাউজারে দেখি সেই ক্ষেত্রে দেখবো যে এটার ফন্ট সাইজ ডিফল্ট থেকে আমি এখন যেটা সেট করছি সেটা হবে। বাই ডিফল্ট কিন্তু একটা ফন্ট সাইজ থাকে, যে কোনো ট্যাগ বা যে কোনো কিছু হোক ডিফল্ট কম্পিউটার এটা থাকে, কিন্তু সেটাকে আমরা এখন ইচ্ছা মতো চেঞ্জ করে আমরা ইয়ে করছি। তো সিএসএস এর কি কি প্রপার্টি আছে সেটা আপনার ব্যবহার করতে করতে আপনি শিখবেন। আমরা আপাতত ব্যবহার করা দেখছি, এরপরে আমরা হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা হচ্ছে নোট করে নিব। সিএসএস নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সিএসএস এ সাধারণত অনেক বেশি, যেমন আমরা এইচটিএমএল দেখেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখেছি, এইচটিএমএল এ কিন্তু আরো অন্যান্য ট্যাগ আছে, সেগুলো এখন আমাদের আপাতত প্রয়োজন নাই। আমাদের যদি লাগে আমরা সেগুলো শিখে নিব। সিএসএস এর ক্ষেত্রেও তাই, আমরা ব্যবহার করতে করতে এটাকে শিখবো। কিন্তু যেগুলো আমরা ব্যবহার করব অবশ্যই সেগুলোর ডকুমেন্টেশনগুলো একটু ফ্রি সময় পড়ে দেখবেন। আপনারা যেটা করতে পারেন, এই যে এমডিএন এর ডকুমেন্টগুলো ওপেন হচ্ছে এগুলাকে একটা করে পিডিএফ বানাতে পারেন নিজেই। কম্পিউটার থেকে তো আশা করি পিডিএফ বানাতে পারবেন। এই পিডিএফ গুলো আপনি মোবাইলে সেভ করে রাখলেন, পরবর্তীতে যখন আপনি বাইরে যাচ্ছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন সেক্ষেত্রে ওখান থেকে পিডিএফ গুলা পড়তে পারেন। এছাড়াও লিঙ্ক গুলা বুকমার্ক করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় আপনি আপনাকে লিঙ্ক গুলা পাঠাবেন, সেইগুলো ওপেন করেও কিন্তু আপনি পড়তে পারবেন। সো এই জিনিসগুলা মাথায় রাখবেন যে অবশ্যই পড়াশোনা করতে হবে। আচ্ছা, সো আমরা এখানে সিএসএস দেখলাম যে আমরা এখানে দিচ্ছি, এখানে চাইলে আমরা এখন ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড এখানে আমি যদি দিই রেড, ব্যাকগ্রাউন্ডটা মূলত একটা সমষ্টি হচ্ছে হিসেবে কাজ করে, এটা আমরা পরে আর একটু পরে বুঝাই বলছি।
বাট আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দেখেন রেডের ভিতরে রেড দেওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা মানে এই টেক্সটটা শো করছে না। সো এখানে যদি আমি গ্রিন দেই সেক্ষেত্রেই শো করবে। সো এখানে যদি এখন দিলাম গ্রিন, সো গ্রিন যদি দেই সেক্ষেত্রে আমার ওই রেডের ভিতরে গ্রিন টেক্সট শো করবে। তো এইখানে সিএসএস দেওয়ার একটা পদ্ধতি আমি আপনাদের বললাম, সেটা হচ্ছে স্টাইল ট্যাগ দিয়ে। তো স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে একটা সিএসএস কে আমরা ইউজ করলাম। এক একটা সিএসএস এর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিএসএস এর প্রপার্টির নাম আর একটা হচ্ছে প্রপার্টির ভ্যালু। তো এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি, এবং এটা একটা প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি। সো এটা একটা পদ্ধতি যে ইনলাইন সিএসএস। আরেকটা পদ্ধতি হচ্ছে বডি বা হেড যে কোনো জায়গাতে আপনি স্টাইল ট্যাগ নিতে পারেন। এখানে যদি স্টাইল নেন, স্টাইল নিলে স্টাইলের একটা ডাবল ট্যাগ আছে। এরপরে আপনি যে সেম জিনিস, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিলেক্টরের ব্যাপার চলে আসে তখন, যেহেতু আমরা এখানে একদম সরাসরি ওই ট্যাগে দিয়ে দিলাম। এখন আমরা এই সিলেক্টরকে সিলেক্ট করে সিএসএস আমরা এক জায়গাতে লিখতে পারি। যেমন সরাসরি আমি এইগুলা কপি করে এখানে রাখলেই কিন্তু কাজ করবে না, কারণ এটা যে কার সাথে অ্যাপ্লাই হবে সেটা তো আর আমরা বলে দেই নাই। তো সিলেক্টরের ক্ষেত্রে যখন আমরা চলে আসব, তখন সিলেক্টর কিভাবে সিলেক্ট করা যায়। যেমন ধরেন এখানে আমরা হেডিং টু যদি আরেকটা নেই, যে অ্যানাদার হেডিং। তো ধরেন একটা রুমে অনেকজন বসে আছে, আম, ছেলে মেয়ে অনেকজন বসে আছে। আপনি বললেন যে বাচ্চারা এদিকে আসো, সেই ক্ষেত্রে সেখানে কি হবে, সকল ছেলে মেয়ে উভয় সবাই রুমে যারা আছে তাদের সবাইকে আপনি মিন করছেন, বাচ্চারা যেহেতু বলছেন সবাই কিন্তু চলে আসবে। আবার আপনি যদি বলেন যে ছেলেরা এদিকে আসো অথবা মেয়েরা এদিকে আসো, সেই ক্ষেত্রে আপনি উল্লেখ করে দিচ্ছেন যে শুধুমাত্র ছেলেরা। আবার যদি আপনি নাম ধরে ডাকেন যে রফিক তুমি এদিকে আসো, সেই ক্ষেত্রে কিন্তু শুধু রফিক চলে আসবে। তো এই ক্ষেত্রেও এখন আমাকে, আমি যদি এখানে বলে দিই যে হেডিং টু এর স্টাইলগুলো এরকম হবে, যত হেডিং টু আছে সবগুলোর কিন্তু স্টাইলগুলো পেয়ে যাবে সে। আবার আমি যদি হেডিং টু এর একটা নাম দেই, এই নামটা আবার দুইভাবে দেওয়া যায়। আপনারা এর আগে জেনেছেন যে আইডি দেওয়া যায়। আইডি দিয়ে যদি দেন, যে ধরেন এখানে হেডিং ফার্স্ট ড্যাশ হেডিং ফার্স্ট, এখন এই আইডিটাকে আমরা ধরতে পারবো। অথবা আমরা সাধারণত সিএসএস এর ব্যবহার করি, আইডি ইউজ করি না সিএসএস দেওয়ার সময়। আইডিটা খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়। ক্রিটিক্যাল বলতে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এই ইম্পর্ট্যান্ট জিনিসটাকে সবসময় টাচ করা উচিত নয়। তো সেজন্য আমরা ক্লাস ইউজ করি। তো এখানে যদি আমরা ইউজ করি ক্লাস হেডিং ফার্স্ট, আমরা এই ক্লাস ইউজ করলাম। এখন আইডি বা ক্লাসকে ধরার এখানে নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, যেমন এখানে ক্লাসের জন্য ডট, এবার আমি এখানে দিব হেডিং ফার্স্ট। এইটা দেওয়ার পরে একটা স্পেস, তারপরে হচ্ছে এখানে দিতে হবে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট। সো এখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন যে আমাদের সিএসএসটা আছে এটাকে আমরা এখন কাট করে নিয়ে আসি। নিয়ে এসে আমরা, সরি, এখানে কাট করে নিয়ে এসে আমরা এখন এইখানে দিতে পারবো। সো এখানে দেখেন আমরা এখানে দিলাম। চাইলে আমরা এন্টার করে দিতে পারি, চাইলে এক লাইনে লিখতে পারি, তবে আমি এইভাবে লেখাটা প্রিফার করি যাতে করে আমি ওই পড়তে অসুবিধা না হয়। মানে 3 লাইনে দিলাম, সমস্যা নাই এখানে লাইন করলে। সো এখানে হেডিং ফার্স্ট, যেটাকে আমি কল করে বললাম, এরপরে হচ্ছে ফন্ট সাইজ ব্যাকগ্রাউন্ড রেড এরকম করলাম। সো এই স্টাইল অ্যাট্রিবিউটের আমার আর প্রয়োজন নাই, যেহেতু আমরা সিএসএস একটা জায়গায় লিখছি। সো এখন যদি আমি রিফ্রেশ দিই এবং আমরা যদি এখন ব্রাউজারে যাই, সেক্ষেত্রে আচ্ছা এটা চলে আসলে এটাকে ক্লোজ করি। তো ব্রাউজারে যদি আমরা যাই এখন, সেক্ষেত্রে আমরা দেখবো যে ওপরেরটাতে ওই আগের মতোই সিএসএস অ্যাপ্লাই হয়েছে। এখন অনেক সময় আছে যে আমাদের সিএসএস অ্যাপ্লাই হচ্ছে না, সেক্ষেত্রে ডিবাগিং করব কিভাবে। ডিবাগিং করার জন্য আমরা এখানে যাব, ইন্সপেক্ট করব। সেক্ষেত্রে দেখবেন যে একদম যাকে ইন্সপেক্ট করছি সেটা সিলেক্ট হয়ে আছে। দেখেন এখানে আমি কিন্তু হেডিং টুকে ইন্সপেক্ট করছি, যে রাইট ক্লিক আমি যাকে করব, ধরেন যদি আমি এখানে করে ইন্সপেক্ট করি, এ সিলেক্ট হয়ে আছে বাই ডিফল্ট। এখন এই যে ডান দিকে সিএসএস দেখা যাবে যে সিএসএস কি, আমি আপনাকে বলেছিলাম যে বাই ডিফল্ট কিছু স্টাইল পাই, সেই স্টাইলটাই যে এখানে দেখা যাচ্ছে এটাকে বলা হয় ইউজার এজেন্ট স্টাইল শিট। অর্থাৎ কোনো ডিভাইস দিয়ে ওপেন করলে সেই ডিভাইসের স্টাইল শিটটাও এখানে পাওয়া যায়। সেটা হচ্ছে এই যেখানে দেখান ডিসপ্লে ব্লক, আমরা বলছিলাম যে এই হেডিং টু একটা ব্লক এলিমেন্ট, সেই জন্য এখানে ফন্ট সাইজ, তারপরে যে মার্জিনের স্টার্ট এন্ড এই জিনিসগুলো বলা আছে, ফন্ট ওয়েট বোল্ড এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমার ওই যে ডিফল্ট স্টাইল।
তো সিএসএস আমি যদি এখানে আবার ক্লিক করি, সেক্ষেত্রে আমি কিন্তু যে সিএসএস দিয়েছি সেটার লোকেশন এখানে পাওয়া যাবে। যেমন হচ্ছে কন্ট্যাক্ট এইচটিএমএল এর লাইন নাম্বার 6, এই নাম্বারে আমার হচ্ছে ওইটা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, ওই সিএসএস ফাইলটা এখানে আবার ওপেন হবে। আবার এখানে কিন্তু আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, তবে এখানে যদি কিছু চেঞ্জ করেন সেটা ফাইলে গিয়ে আর কিন্তু চেঞ্জ হবে না, সেটা জাস্ট এখানে দেখার জন্য, লাইভ কোনো কিছু দেখার জন্য। যেমন ধরেন আমি এখানে যদি ক্লিক করে, একটা কালার পিকার ওপেন হবে, এটাকে বলা হচ্ছে কালার পিকার। চাইলে আমি এখানেও কালার চেঞ্জ করে আসলে লাইভ দেখতে পারি। এই যে দেখেন এখানে কিন্তু লাইভ দেখা যাচ্ছে। ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডও চাইলে এই যে যত, মানে আমি এখানে নড়ায় চড়ায় চেঞ্জ করতে পারি। এখানে যেমন দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেই ব্যাকগ্রাউন্ড হবে। এখানে যদি 20-এর কাছে যে অ্যারো বাটন, কিবোর্ডের 4টা অ্যারো আছে, আপ ডাউন লেফট রাইট। সো আমি যদি এখানে বাড়াই, এখানে এবার এই যে বলেও দিচ্ছে যে আপনি চাইলে আপ ডাউনে, যে মাউস হুইল মানে চাকা ঘুরেও আপনি এটাকে বাড়াইতে কমাইতে পারেন, আবার শিফট ধরেও আপনি যদি দেন সেক্ষেত্রে 100-200 করে বাড়বে এরকম। সো আমি এখানে চাইলে কিন্তু এই যে বাড়ায় কমায় দেখতে পারি। আমরা যখন ওয়েবসাইটের কাজ করব তখন আমাদের এই জিনিসটা খুব বেশি বেশি প্রয়োজন হবে। আবার এখানে চাইলে আমি সিএসএস অ্যাডও করতে পারবো। যেমন ধরেন এখানে আমি দিলাম যে ফন্ট ফন্ট স্টাইল, এখানে কিন্তু এই যে হেল্পিং জিনিস আসবে। এবার এন্টার দিবেন অথবা ট্যাপ দিবেন, যে কোনো একটা, এই যে অটো কমপ্লিট হওয়ার জন্য। সো আমি এন্টার দিলাম, এখানে দিলাম হচ্ছে ইটালিক। সেক্ষেত্রে আমার হচ্ছে ফন্ট স্টাইলটা, যে হেডিং ফার্স্ট যেটা, সেই ফন্ট স্টাইলটা ইটালিক হবে। আর ইটালিক, ইটালিক দেয়নি, সো ইটালিক, এই যে ইটালিক হয়ে গেল। সো এই সিএসএস কিন্তু আমি যদি রিফ্রেশ দিই হারায় যাবে। দেখেন এখানে রিফ্রেশ দিলাম, কারণ সে আবার ফাইল থেকে লোড করছে। আমাদের এখানে জাস্ট দেখার জন্য করছি। তো যখন আমরা এখান থেকে নিয়ে যাব, তখন এই যে এখানে ব্লক করে এই অংশটুকু কপি করে আমরা জায়গা মতো নিয়ে আবার পেস্ট করে দিব, তাহলে আমাদের ওইটা ফাইলে থেকে যাবে। তো এইটা শুধুমাত্র দেখার জন্য এবং হচ্ছে এখানে লাইভ কোডিং করার জন্য যদি আমাদের প্রয়োজন হয়। তো তাহলে আমরা দেখলাম যে আমরা এভাবেও সিএসএস দিতে পারি, যেই সিএসএসটা আমরা হচ্ছে এইচটিএমএল এর ভেতরেই থাকবে, কিন্তু আমাদের ডেকে ডেকে দিতে হবে। এখানে এখানে যদি আমি নাম ভুল করি বা এখানে ধরেন স্পেস ইউজ করি, সেক্ষেত্রে যেটা হবে এটা আর পাবে না। যেমন এখন যদি আমি এখানে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে এই সিএসএসটা পাই নাই, কারণ দেখেন এই সিএসএস এখানে ক্লিক করলে আবার যেহেতু নাম ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা পাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই নাম এখানে ভুল করা যাবে না। এবং এখানে হচ্ছে যেই ক্লাসের নামের আগে যদি আপনি এখানে 3 দেন, এইটা কাজ করবে না। এটা কাজ করবে না এবং এখানে রেড হয়ে গেল। দেখেন এখানে একটা ওয়ার্নিং আসবে যে সিএসএস রুল ঠিক নাই আর কি। অর্থাৎ নাম্বার দেওয়া যাবে না কোনো সিএসএস এর নামের আগে। আইডির আগে, আইডির আগে দেওয়া যায় কিনা, আইডির আগে মনে হয় দেওয়া যায় না, যাই হোক, আমাদের ওইভাবে দেওয়া উচিত না। সিএসএস এর নামের ইউজ করার সময়ও আমরা স্পেস ইউজ করা যাবে না। স্পেস ইউজ করার মানে হচ্ছে সেখানে দুইটা সিএসএস সিলেক্টর আপনি ইউজ করছেন। যেমন এখানে যদি স্পেস ইউজ করি, সেক্ষেত্রে এই সিএসএসটাকে দুই নামে রাখা যাবে। এক নাম হচ্ছে হেডিং, আরেক নাম হচ্ছে ফার্স্ট। আমাদের মাল্টিপল সিএসএস নাম দেওয়ার প্রয়োজন পড়তে পারে। ইন ফিউচার আমরা দেখব যে কিভাবে আমরা মাল্টিপল সিএসএস নাম ইউজ করতে পারি এবং এটার আসলে দরকারটা কি। তো সেই ক্ষেত্রে আপনি এখানে এখন আপাতত ড্যাশ দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে সিএসএস দেওয়ার দুইটা মেথড আমরা শিখলাম। এখন আরেকটা মেথড শিখবো। আরেকটা মেথড হচ্ছে এক্সটার্নাল ফাইল। অনেক সময় আমরা এইচটিএমএল এর ভিতরে আসলে এইচটিএমএল ই লিখতে চাই, সিএসএস কোড থাকলে ওই এইচটিএমএলটা দেখতে অনেক বড় দরকার মানে হয়ে যায়। আবার আমাদের সিএসএস ফাইল কিন্তু শেয়ারেবল, মানে হচ্ছে আমরা যে হেডিং ফার্স্টে যেই ধরেন গ্রিন দিয়েছি, ফন্ট সাইজ 20 পিক্সেল দিছি, ব্যাকগ্রাউন্ড রেড দিছি, এটা তো আমাদের আরেকটা এইচটিএমএল ফাইলেও লাগতে পারে, টেস্ট এইচটিএমএল এও লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা একটা কমন সিএসএস ফাইল তৈরি করে ওখানে লিংক করে রাখবো, যাতে করে আমরা ওটা ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখানে যদি আমি এখন নাম দেই স্টাইল ডট সিএসএস, এখানে যে কোনো নামই দিতে পারেন, তবে নামের ক্ষেত্রে যে রুলসটা, ওই রুলসটা সবসময় সঠিক একই থাকবে। অর্থাৎ আপনাকে অবশ্যই নামের ক্ষেত্রে ছোট হাতের ইউজ করতে হবে, নামের আগে নাম্বার না দেওয়াটা উচিত হবে, নামের হচ্ছে স্পেসের জায়গায় ড্যাশ ব্যবহার করতে হবে অথবা আন্ডারস্কোর, ড্যাশ প্রিফারেবল। তো এই জিনিসগুলো কমন থাকবে। সো আমি এখানে স্টাইল সিএসএস নাম দিলাম, দিয়ে এন্টার করলাম। এখন আমাদের যে সিএসএস আছে কন্ট্যাক্টের ভেতরে, এটাকে কাট করে নিয়ে আসি। কাট করে এখানে আমরা রাখবো না, এটা মুছে দিলাম। এখন আমাদের যে স্টাইল সিএসএস আছে, স্টাইল সিএসএস এ গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমাদের টোটালি সিএসএস লিখবো শুধু, এবং এখানে কোনো স্টাইল ট্যাগ বা কিছু দরকার নেই, সরাসরি আপনি সিএসএস লিখবেন।
এবং কন্ট্যাক্ট এইচটিএমএল এ গিয়ে আমরা ওই সিএসএসটাকে পাইয়ে দিব। তো সেই জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার হবে। ট্যাগটার নাম অবশ্যই লিঙ্ক, এটা একটা সিঙ্গেল ট্যাগ। রিলেশন থাকতে হবে অবশ্যই, এটা হচ্ছে একটা স্টাইল শিট। এবং এইচআইডিএফ এ আমাদের ওই সিএসএস এর নামটা দিতে হবে, যেমন এখানে আমরা দিব স্টাইল সিএসএস, তাহলে এই সিএসএসটা পেয়ে যাবে। এবং আপনি যদি এখানে কমান্ড ধরে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে কন্ট্রোল ধরে যদি ক্লিক করেন, যেমন হচ্ছে এখানে কন্ট্রোল ধরে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে ওই সিএসএস ফাইল ওপেন হবে। যদি ওপেন হয় তাহলে বুঝবেন যে এটা সঠিকভাবে লিঙ্কিং হয়েছে। এখানে যদি আমি চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু এটা কন্ট্রোল ধরে আর ক্লিক হচ্ছে না, মানে এটা আনএবল টু ওপেন। তো আপনি চাইলে তৈরিও করতে পারেন অথবা এটাকে সঠিক ফাইলের নাম দিতে হবে। তাহলে এই সিএসএসটা এখন কিন্তু আমাদের ওই আগের মতোই কাজ করবে, কিন্তু এই সিএসএস এর ফায়দা আছে, সেটা হচ্ছে আমরা ওই সিএসএস এ যেমন ধরেন আমাদের এখন আরেকটা ফাইল যেটা আছে টেস্ট এইচটিএমএল। টেস্ট এইচটিএমএল এ গিয়ে আমরা একটা হচ্ছে যেমন আমি যদি এই হেডিংটাই যদি আবার নেই সেই ক্ষেত্রে এখানেও কিন্তু সেটা কাজ করবে। যেমন দেখেন এখন এখানে নিছি, এখানে কাজ করবে না টেস্ট এইচটিএমএল, কারণ হচ্ছে আমাদের লিঙ্কিং করা নাই। সো আমি যদি এখানে দিয়ে দিই টেস্ট এইচটিএমএল, এখানে কিন্তু ওই যে হেডিং এ কিন্তু স্টাইল অ্যাপ্লাই হয় নাই, কারণ ওই এইচটিএমএল ফাইলে সিএসএসটাও এখনো লিঙ্কই হয় নাই। তো সেই জন্য আমাদের এখানে যদি আমরা আবার লিঙ্কিং করি স্টাইল সিএসএস, তার লিঙ্ক করা থাকলো দুইটা ফাইলেই কিন্তু, অর্থাৎ এইচটিএমএল এবং এই এইচটিএমএল দুইটাতেই লিঙ্কিং করা আছে। এখন আমরা সিএসএস ফাইলের কন্টেন্ট শেয়ারেবল, অর্থাৎ এখানে যদি এখন আমি রিফ্রেশ দিই দেখা যাচ্ছে এখানেও এটা কাজ করছে। সো তিন ক্ষেত্রেই সিএসএস ব্যবহার হয় যাতে করে আমরা সিএসএস ফাইলটাকে মাল্টিপল এইচটিএমএল ফাইলের সাথে শেয়ার করতে পারি। তো সিএসএস ফাইলে আমরা কন্টেন্ট এখানে এভাবে লিখছি। এখন আমরা যদি দেখি যে আইডি কিভাবে কাজ করে, যেমন টেস্টেই করি যে হেডিং 1, এখানে আমরা একটা আইডি দিব মাই টেস্ট, এখানে হচ্ছে হেডিং 1। আমি এটাকে সেভ করলাম। এখন এই যে মাই টেস্ট আমরা যে ক্লাসের জন্য দিছি ডট এবং তার নাম, আইডি যদি হয় সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে হচ্ছে হ্যাশ তারপরে তার নাম। এবার এখানে আপনি যদি দেন যে হচ্ছে ধরেন দিলেন ফন্ট সাইজ 100 পিক্সেল, আমি একটু বিগ সাইজ দিলাম যাতে করে আমরা বুঝতে পারি এটা হয়েছে কিনা। সো এখন আমরা এখানে হচ্ছে টেস্ট যেই, আচ্ছা আমরা এখানে টেস্টে হেডিং 1 দিয়েছি, সো এটাকে সেভ করি, এখানে রিফ্রেশ দিই। এই যে হেডিং 1 আমরা যে এখানে 100 পিক্সেল দিয়েছিলাম সেই 100 পিক্সেল কিন্তু এখানে চলে আসছে। এবং আমরা চাইলে এখানে ইন্সপেক্ট করেও দেখতে পারি যে আসলে 100 পিক্সেল পাইছে কিনা। অনেক সময় টেক্সটের সাইজ দেখে আমরা বুঝবো, কিন্তু টেক্সটের সাইজ যদি সিমিলার হয় তারপরেও আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারি। তো এটাই হচ্ছে মূলত সিএসএস ব্যবহারের বিভিন্ন পদ্ধতি। অবশ্যই সিএসএস এর ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন চ্যাট জিপিটিকে, বাট আমাদের যেটা শিখতে হবে লেআউট বানানো। লেআউট বানানো আমাদের দেখতে হবে যাতে করে আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট লেআউট আকারে বানাতে পারি। তো সেই জন্য আমরা কি করব, আমাদের আরো অনেক কিছু জানতে হবে, সিএসএস এর বিভিন্ন যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট সম্পর্কে জানতে হবে। এবং আস্তে আস্তে আমরা সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, এখন আমরা সিএসএস দিয়ে ছোটখাটো কিছু কাজ করি। যেমন হচ্ছে সিএসএস এ আমরা হচ্ছে চাইলে বর্ডার আকারে কন্টেন্ট নিতে পারি, যেমন হচ্ছে বক্স আকারে কন্টেন্ট নেওয়া শিখি। কিভাবে আমরা করতে পারি, আমরা হেডিং 1 এর ধরেন নিচেই এখানে আমরা আজকে ডিভের যে ব্যবহার সেই ব্যবহারের বেসিকটা আমরা দেখে নিব। সো আমি এখানে একটা ডিভ নিচ্ছি, যেই ডিভটার একটা নাম দিয়ে দিচ্ছি, নামটা হচ্ছে বক্স। বক্স দিয়ে এখানে আমি হচ্ছে আম, একটা হেডিং 3 নিচ্ছি যেটা হচ্ছে লরেম 5, আর আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ নিচ্ছি সেটা হচ্ছে লরেম 100। সো এরকম একটা বক্স আমি নিলাম, এবং এই বক্সকে এখন আমরা একটু স্টাইল দিব, লাইভ স্টাইল দিয়ে কপি করে এখানে নিয়ে আসবো। চলেন আমরা সেটা করি। সো আমরা যদি সেটা করতে চাই সেক্ষেত্রে এখানে রিফ্রেশ দিলাম, বাই ডিফল্ট নর্মালি একটা হেডিং আর এটা আসলে, এখন এটাকে বক্স আকারে বানাই। এখানে দেখেন এই যে বক্স চলে আসছে। সো এখন এই যে এই প্লাস চিহ্ন মানে হচ্ছে স্টাইল রুল নতুন অ্যাড হবে যেটাতে আমরা সিএসএস ব্যবহার করতে পারবো। এটা অটোমেটিক নিয়ে নিবে, যেমন দেখেন এখানে নিয়ে নিলাম, বক্স চলে আসলো অটোমেটিক। এবং এখানে ইন্সপেক্টর স্টাইল শিট মানে হচ্ছে আমরা যে ইন্সপেক্ট করছি এটাকে, ইন্সপেক্ট এলিমেন্ট করছি সেইটার একটা মানে সিএসএস ক্রিয়েট হয়ে যাবে ভার্চুয়াল, সেটাকে আমরা ইউজ করতে পারবো। সো এখন বক্সের এখানে ট্যাব দিলাম অথবা এন্টার দিলেও হবে। এখানে ধরেন আমি এখন দিলাম বর্ডার। বর্ডারের হচ্ছে 3টা ভ্যালু,
বর্ডারটা মূলত হচ্ছে মাল্টিপলের সমষ্টি, আমি দেখাচ্ছি সেটা কিভাবে কাজ করে। সো এখানে দিলাম 1 পিক্সেল সলিড রেড, আমরা একটা রেড কালারের বর্ডার দিলাম, দেখেন বর্ডার চলে আসলো এই যে। এবার আমি এখানে দিলাম প্যাডিং 20 পিক্সেল। সো এখানে একটা প্যাডিং চলে আসলো, অর্থাৎ আমরা একটা বক্স আকারে যে কন্টেন্ট হয় সেই কন্টেন্ট নিয়ে আসলাম। আমি চাইলে মাল্টিপল জিনিসপত্র ইউজ করতে পারি। বক্সের ভেতরে কি আছে দেখেন, H3, তো আমরা H3 কে স্টাইল দিলেও আমাদের যদি আরো H3 থাকে সেটা হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি বক্সের ভেতরের H3 কে শুধুমাত্র চেঞ্জ করতে। সেটা করার জন্য আমরা এখানে বক্সকে দিয়ে স্পেস দিব, দেওয়ার পরে আমি এখানে H3, এটার মানে হচ্ছে বক্সের ভিতরে যদি H3 থাকে সেটা মাল্টিপল H3 তে কাজ করবে। যদি মনে করেন শুধুমাত্র এই H3, সেক্ষেত্রে এটাকে একটা ক্লাস দিয়ে এইটারও নাম দিতে হবে, যাতে করে আমরা শুধুমাত্র এইটাকে সিলেক্ট করতে পারি। তো এখন আমরা সব H3 কেই দিচ্ছি, যে বক্স H3, এটা দেখেন এই যে একটু আবসা দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এইটা সিলেক্ট নাই বাম পাশে। তো এখন এখানে সিএসএস দিলে কাজ হবে, বাট এটা বোঝাতে চাচ্ছে যে আপনি ওটা সিলেক্ট না করে স্টাইল দিচ্ছেন। যেমন যদি আমি এখন এখানে ক্লিক করি, সেক্ষেত্রে এটা এখন আসছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু আবার এখানে আসবে না। সো তৈরি করার সময় ওটা আবসা হয়ে যেতে পারে। এখন এইখানে এখন হচ্ছে আমরা ধরেন ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল, সেক্ষেত্রে আমরা এখানে লাইভ দিতে পারছি। এইটাকে আমি যদি ধরেন নিচে একটা বর্ডার দিতে চাই, বর্ডার শুধুমাত্র আমি নিচে বর্ডার দিতে চাই বলেছি, বর্ডার বটম আমি একটু ডিফারেন্ট স্টাইলে বর্ডার দিই। বর্ডারের 3টা ভ্যালু আপনি একটু আগে দেখলেন, তো প্রথম ভ্যালুটা হচ্ছে সাইজ, তো সাইজ ধরেন আমি দিলাম 2 পিক্সেল। এরপরে হচ্ছে টাইপ, তো টাইপ হচ্ছে সলিড আছে। আহ, এরপরে হচ্ছে আপনি চাইলে অন্যান্য স্টাইলের বর্ডার দিতে পারেন, সলিড অথবা ডটেড, এখানে আমি এই যে ডটেড বর্ডার দিলাম, অথবা ড্যাশড। তো ড্যাশ দিলেও এই যে ড্যাশ স্টাইলে বর্ডার হবে। আর পরেরটা হচ্ছে কালার, যেমন ধরেন এখানে গ্রিন দিলে গ্রিন, তারপরে কালার কোড দিতে পারেন, ইয়েলো দিলে ইয়েলো। এছাড়াও আপনি যে এখানে ক্লিক করে অন্যান্য কালার যদি দিতে চান, সেই কালারও আপনি এখানে দিতে পারবেন। সো আমি এখানে একটা কালার দিলাম। এখন আমি এখানে চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে ধরেন প্যাডিং বটম যদি দেই, দেখেন কি ঘটনাটা ঘটে। প্যাডিং বটম 20 পিক্সেল, প্যাডিং বটমটা যেটা হলো বর্ডারের আগে থেকে সে হচ্ছে একটা মানে স্পেস দিল, সেটা হচ্ছে প্যাডিং। আবার আপনি যদি মার্জিন বটম দেন, মার্জিন বটম যদি 40 পিক্সেল দেন, এবার দেখেন স্পেসটা হলো কিন্তু বর্ডারের নিচে থেকে। সো এই জিনিসটাও কিন্তু আবার দেখা যাবে, আপনি যদি এখানে হোভার করেন সেক্ষেত্রে দেখেন যেই কালারটা আপনি দেখছেন ইয়েলো টাইপের, সেটা হচ্ছে মার্জিন। বাই ডিফল্ট মার্জিন টপও কিন্তু পায় এই হেডিং এর, সেই জন্য মার্জিন টপ দেখাচ্ছে, যদিও আমরা কিন্তু মার্জিন টপ দেই নাই। তো এটা হচ্ছে ডিফল্ট স্টাইল, আমরা পরবর্তীতে ডিফল্ট স্টাইল সব একদম রিসেট করে দিব, যাতে করে আমাদের কোনো ডিফল্ট স্টাইলটা বিরক্ত না করে, বিশেষ করে মার্জিন এবং প্যাডিং এর ক্ষেত্রে। তো ওইটা সাধারণত আমরা রিসেট করি, এটাকে হচ্ছে একদম রুট রিসেট, রিসেট টাইপের একটা জিনিস বলা হয়। তো এটা আমরা পরে করব। বাট এখানে যেই কালারটা আপনি দেখছেন গ্রিন স্টাইলে, সেটা হচ্ছে প্যাডিং সব ক্ষেত্রেই। আমি যদি এই যে এখানে যাই, এখানে দেখেন শুধুমাত্র প্যাডিং দিছি কিন্তু আমরা, সেই কারণে এখানে শুধু গ্রিন স্টাইল যেটা, সেটাই কিন্তু পাচ্ছে। তো এখানে হোভার করে করেও আপনি দেখতে পারবেন যে কোনটাতে কি ব্যবহার করা আছে। এবং এই যে একটা নাম্বার দেখা যাচ্ছে, এটা মূলত উইড এবং হাইট। প্রথমে উইড থাকে এখানে 1467 পিক্সেল উইড, হাইট হচ্ছে 258 পিক্সেল। সো এইভাবে করেও আপনি এখান থেকে দেখতে পারেন। এখন এই যে সিএসএসটা আমরা লিখলাম, এটা কিন্তু রিফ্রেশ দিলে হারায় যাবে। সো আমরা এখন নিয়ে যাব, তো যেহেতু আমরা মাল্টিপল লাইনে সিএসএস লিখছি, সেক্ষেত্রে আমরা যে ইন্সপেক্টর স্টাইল সেটা এখানে ক্লিক করব, করলে আমরা যে সিএসএস গুলো লিখেছি সেটা কিন্তু এখন এখানে দেখা যাবে। এই যে দেখেন, এখন এখানে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল কন্ট্রোল সি, এরপরে আমরা হচ্ছে এখানে রিফ্রেশ দেওয়ার আগে এই সিএসএসটা এখানে দিয়ে রাখবো। তাহলে যে ঘটনাটা ঘটবে, এই সিএসএসটা আমরা এখন ফাইলের মধ্যে নিয়েছি, এখন আমরা চাইলে এখানে রিফ্রেশ দিলেও কিন্তু এটা থাকবে, যদিও সেটা ইন্সপেক্টরে থাকবে না, কারণ এটা তো অলরেডি ফাইলের মধ্যে চলে গেছে। সো আমরা বক্স করলাম একটা। এখন ধরেন এরকম আপনি 3টা বক্স করতে চান, 3টা বক্স পাশাপাশি থাকবে এরকম করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা প্যারেন্ট বক্স নিতে হবে, তার ভেতরে 3টা বক্স থাকবে। চলেন আমরা সেটা করি। তো সেটার জন্য আমরা হচ্ছে এই যে ফাইলে কোড করছিলাম এখানেই, সো আমরা একটা এখানে ধরেন নিলাম হচ্ছে প্যারেন্ট বক্স। তো প্যারেন্ট বক্সের মধ্যে আমি বলেছি 3টা বক্স নিব, সো আমি একটা বক্সকে কপি করি, কপি বা কাট করি, হ্যাঁ,
এখানে দিলাম একটা, এখানে আরেকটা, এখানে একটা, তিনটা। এই তিনটা কিন্তু পাশাপাশি হবে না, কারণ বাই ডিফল্ট ওই যে ব্লক এলিমেন্টগুলো কিন্তু পুরো জায়গা দখল করে। তো এখন হচ্ছে যেহেতু আমাদের তিনটা পাশাপাশি লাগবে, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে সিএসএস এর এলিমেন্ট ফ্লেক্স। ফ্লেক্স শিখতে হলে আরো অনেক কিছু জানা লাগে, তারপরে আমি আপনাদের বেসিক নলেজটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা শিখতে পারেন। ফ্লেক্স শেখার জন্য, ফ্লেক্সটা ডিসপ্লে মানে হচ্ছে কলাম করা শেখার জন্য অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, বাট বেসিকটা আমি আপনাদের জানাই দিচ্ছি। যেমন প্যারেন্ট বক্স যেটা, সেটাকে আমরা করব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স মানে হচ্ছে এইটাকে একটা লেআউট আকারে বানানো। বাই ডিফল্ট আপনি যখন ফ্লেক্স করবেন তখন ফ্লেক্সের ভেতরের কন্টেন্টগুলো সমান জায়গা দখল করবে। এছাড়াও আপনি যদি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখবেন যে কিছু নতুন জিনিস চলে আসছে। যেমন হচ্ছে যে এই জিনিসটা, এই জিনিসটা, এখন এগুলার পার্থক্য আপনি এখন হয়তো বুঝবেন না। যেমন দেখেন, এইটার ফ্লেক্সের যে ডাইরেকশন রো, এটা বাই ডিফল্ট থাকে। আর যদি ফ্লেক্স ডাইরেকশন কলাম করেন, সেক্ষেত্রে এটা হচ্ছে বাই ডিফল্ট কলামের মতো আচরণ করে। আর রো মানে কি, রো এর ভিতরে মাল্টিপল কলাম থাকে। তো আমি যদি রো আকারে দেই, সেক্ষেত্রে হচ্ছে এটা। আর এটা হচ্ছে রিভার্স, মানে হচ্ছে এই এখানে যদি 1 2 3 দিতাম, তাহলে বুঝতেন যে প্রথমে আসতো 3, তারপরে 2, তারপরে 1, এরকম। আর ফ্লেক্স র্যাপ, এটার হচ্ছে আরো কাজ আছে, এটা এইগুলো আমরা আসলে পরে জানবো। আমরা আপাতত জাস্ট একটা জিনিসই শিখি, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তারপরে আমরা ফ্লেক্সের ডাইরেকশন, ফ্লেক্সের নো র্যাপ, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো, কারণ এই জিনিসগুলো দেখতে হলে আমাকে আরো কিছু জিনিসপত্র আছে সেগুলো জানতে হবে। এবং শুধুমাত্র সিএসএস এর ফ্লেক্স যদি আপনি শিখতে পারেন, আপনি যে কোনো ধরনের লেআউট বানাতে পারবেন। যে কোনো ধরনের লেআউট আপনার জন্য সহজ হয়ে যাবে, এবং ফ্লেক্স দিয়ে অনেক কিছু করা যায়। ফ্লেক্স নিয়েই ধরেন আহ 3 4 5 ঘন্টার লেকচার আছে, যে জিনিসগুলো আপনাদের একটু দেখতে হবে। তো সেই জন্য আমি আপনাদের রিসোর্স শেয়ার করব কিভাবে হচ্ছে ফ্লেক্স ইউজ করেন। তো আপাতত ফ্লেক্স ভুলে যান, সমস্যা নেই। আপাতত টুকটাক করে সিএসএস দেওয়া শিখেন, বিভিন্ন ধরনের সিএসএস। এখন আমি যদি একটু চ্যাট জিপিটিতে যাই যে কি ধরনের সিএসএস গুলো আমাদের আগে শেখা উচিত, এখানে আমি দিলাম আই এম লার্নিং সিএসএস, গিভ মি লিস্ট অফ সিএসএস ট্যাগস। ট্যাগসই দিলাম, সিএসএস হচ্ছে যদিও ট্যাগ বলে না, প্রপার্টি বলে। ইম্পর্টেন্ট। তো আমি এটা দিলাম। এখন হচ্ছে সিএসএস এর দেখেন কি কি জিনিস আমাদের জানা উচিত। বেসিক স্টাইলিং ক্যাটাগরিতে সেই প্রথমেই কালার, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমরা দেখাবো, ফন্ট ফ্যামিলি আমি একটু পরে দেখাচ্ছি। ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইন হাইট, টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন। তো আপনাদের টাস্ক হবে এগুলা এখান থেকে চ্যাট জিপিটি থেকে নিয়ে এগুলা ইউজ করা। বক্স মডেলের সেক্ষেত্রে উইড, অর্থাৎ যে কোনো একটা ডিপ, ডিপ বা যে কোনো কিছুর উইড সেট করতে পারি আমরা, হাইট সেট করতে পারি, প্যাডিং সেট করতে পারি। এখানে কিছু ডিপেন্ডেন্সি আছে। ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আপনি যখন ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট ব্যবহার করবেন, সেগুলোর কিন্তু উইড দেওয়া যাবে। হাইট দিতে হলে আপনাদের অবশ্যই ব্লক অথবা ইনলাইন ব্লক এলিমেন্ট প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে তার ডিসপ্লে আবার চেঞ্জ করতে হবে। তো এরকম কিছু বাধ্যবাধকতা আছে, বাট এখান থেকে আপনি র্যান্ডমলি নিয়ে সিএসএসটা অ্যাপ্লাই করবেন এবং রিফ্রেশ দিবেন, এই পেজটাকে রিফ্রেশ দিবেন। দেওয়ার পরে এখানে তো সিএসএস এর ভ্যালুটা চলে আসবে। যেমন ধরেন আমি আপনাদের দেখাই, ধরেন আমি এখান থেকে কিছু জিনিস আছে বুঝতে পারবেন না এখন, যেমন এই যে বক্স সাইজিং, এটা এফেক্টটা বুঝতে হলে আপনাদের একটু জানতে হবে। সো কিছু কিছু জিনিস আছে হয়তো বুঝতে অসুবিধা হবে, তো সেই সব জিনিসগুলো স্কিপ করবেন, অসুবিধা নাই। কিন্তু এখান থেকে ধরে ধরে একটা করে আপনাকে শিখতে হবে। তারপরে যে সিএসএস এর ফ্লেক্স বক্স এবং লেআউট সম্পর্কে জানাচ্ছে, লেআউট আপাতত বাদ রাখতে পারেন। আহ, কিন্তু এই যে বক্স শ্যাডো, এইগুলা সম্পর্কে জানতে পারেন। যেমন এটা যদি আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে সরাসরি দেই জাস্ট লার্নিং এর জন্য, সেই ক্ষেত্রে এখানে আবার অ্যালাউ পেস্টিং লিখতে হবে। ওকে, এখন আমরা মনে হয় পেস্ট করতে পারবো, হ্যাঁ। সো এখানে দেখেন এই যে একটা শ্যাডো যে আসলো, এটা হচ্ছে এখান থেকে দেওয়া হলো। চাইলে এখান থেকে আপনি শ্যাডোটার কালারও চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন লাল রঙের একটা শ্যাডো চলে আসলো ওই বক্সে। তো এরকম হচ্ছে এখান থেকে নিয়ে এসে এসে আপনাকে একটু দেখেন অপাসিটি আছে, ট্রানজিশন আছে, এগুলো কি কাজে ব্যবহার হয়। মিডিয়া কোয়েরি দরকার না, এখন মিডিয়া কোয়েরির জন্য আমি আলাদা ক্লাস নিব। বাট
এই যে গেট স্টার্টেড এর জন্য এইগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো আগে দেখেন। শুধুমাত্র ফ্লেক্স এবং মিডিয়া কোয়েরিটা বাদ রাখেন। ফ্লেক্সের জন্য আমি আপনাদের আলাদা করে ক্লাস নিব, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো সিএসএস অ্যাপ্লাই করতে থাকেন। বেসিক যে জিনিসগুলো আমি দেখালাম সেগুলো এলিমেন্ট টু এলিমেন্ট অ্যাপ্লাই করেন, বিভিন্নভাবে অ্যাপ্লাই করেন। অর্থাৎ এখানে ক্লাসের নাম দেন, এখানে একটা নাম দেন, মাল্টিপল ক্লাসের নাম আমরা ব্যবহার করতে পারি কিভাবে, সেইগুলা দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের আমি দেখাতে চাই, এটাকে রিলোড দিয়ে দিলাম। সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ করা। এটা একটু দেখাই দিই, তাহলে মজা পাবেন। fonts.google.com এ যাবেন, fonts.google.com এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন অনেক ফন্ট আছে, অনেক ধরনের ফন্ট আছে। তো যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন এগুলা ইউজ করতে হেডিংয়ে শুধুমাত্র, তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে এই ফন্টটাকে যদি ইউজ করতে চান, এখানে হচ্ছে গেট ফন্টে গিয়ে এখানে হচ্ছে গেট এমবেড কোড এটাতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে লিঙ্কও নিতে পারেন, আবার হচ্ছে ইম্পোর্টও নিতে পারেন। আমি ইম্পোর্টটা প্রিফার করি। ইম্পোর্টে গিয়ে এখানে আপনি হচ্ছে কোন কোন স্টাইল, একটা ফন্টে অনেক স্টাইল থাকতে পারে, তো আমি আপাতত একটাই স্টাইল, যেহেতু এই ফন্টের একটাই আছে, এখানে চেঞ্জ করার কিছু নাই। সো এই অংশটুকু কপি করবেন, কারণ এটুকু আমরা সিএসএস এ দিব, এবং এটুকু সিএসএস এর প্রথম লাইনে হতে হবে। সো এখানে কপি করলাম, করে এখন আমরা স্টাইল সিএসএস এ গেছি। এটা কিন্তু অবশ্যই প্রথম লাইনে হতে হবে ইম্পোর্টটা। এই ইম্পোর্ট লাইনটা প্রথম লাইন ছাড়া কাজ করে না, সো মাথায় রাখবেন। কিছু কিছু এরকম আছে। এখন সিএসএস এর ফন্ট ফ্যামিলি যদি আমি এইটা দেই, এটা কাজ করবে। যদিও আমাদের উচিত হচ্ছে এই তিনটাই নেওয়া, যাতে করে ফন্ট ওয়েটটাও হয়। এখন আমি চাচ্ছি যে হচ্ছে শুধুমাত্র হেডিং গুলাতে এটা অ্যাপ্লাই হবে এরকম যদি চান, আহ, ধরেন বক্স হেডিং গুলাতে, সেক্ষেত্রে আমি এইখানে ওই সিএসএস কোডটা দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, শুধুমাত্র বক্স হেডিং গুলাতে ওই যে সিএসএসটা আমি নিলাম, ফন্টটা ওই ফন্টটা পাবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে একটু লোড হতে সময় লাগতে পারে, বাট দেখেন এই ফন্টটা পেয়েছে। আমরা যে ফন্টটা গুগল থেকে নিয়ে আসলাম সেই ফন্টটা পেয়েছে। বডির ফন্ট যদি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে কি করবেন, ধরেন আরেকটা ফন্ট আপনি নেবেন। আরেকটা ফন্ট যদি নিতে চান, সেক্ষেত্রে আবার এখানে যান গুগলে, গিয়ে এখানে বিভিন্ন স্টাইল সার্চ করতে পারবেন। যেমন ধরেন আমি যদি নিতে চাই এইটা, ধরেন এই ফন্টটা নিতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করব, গেট ফন্টে যাব। এখানে গেট ফন্টে দুইটা ফ্যামিলি আছে, মানে আগের ফন্টটাও আছে। তো আপনি যদি আগের ফন্টটা সহ, মানে যেহেতু আগের ফন্ট সহই আমরা ইউজ করব, সেই জন্য এই দুইটা একসাথে থাক। এবার গেট এমবেড কোডে যাব। যাওয়ার পরে এখানে আবার ইম্পোর্টে যাব। দেখেন ইম্পোর্টে কি আছে, যে আমাদের আগের ফন্টের নাম এটা, আর পরের ফন্টের নাম এটা। পরের ফন্টে অনেকগুলো স্টাইল আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরেন আপনি যদি স্টাইল হচ্ছে চেঞ্জ করতে চান, মানে হচ্ছে আমরা চাচ্ছি না যে ইটালিক, সরি, চাচ্ছি না যে আমাদের সব ধরনের ওয়েট আসুক এখানে, আমরা শুধুমাত্র রেগুলার নিতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র রেগুলার নিতে পারবো। এছাড়াও চাইলে আপনি ফুল, মানে এক্সিস করে সব ফন্টের ওয়েট নিতে পারেন। এখন এই জিনিসটাকে আমরা কপি করব আবার, কারণ যেহেতু আমাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে। সো গুগল ফন্ট আগে চাইতে অনেক অপটিমাইজড হয়ে গেছে দেখা যাচ্ছে। তো আমরা এখন এই লাইনটাকে জাস্ট রিপ্লেস করব, আমাদের আগের কিন্তু ফন্ট ফ্যামিলিটা কাজ করবে, কারণ আগেরটা সহই আছে এটাতে। এখন আমরা চাচ্ছি বক্সের ভেতরে ওই ফন্টটা অ্যাপ্লাই হোক। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই ফন্টের যে কোডটা, শুধুমাত্র এই যে এইটুকু, আমরা শুধু এইটুকুই নিই, অথবা এই দুইটা নিতে পারি, এইখানে দিয়ে দিব। এটা হচ্ছে অপটিক্যাল, এটা দরকার নাই, আমরা জাস্ট ফন্টের ফ্যামিলিটাকে ইউজ করা শিখি। পরবর্তীতে আমরা অ্যাডভান্স জিনিসপত্রগুলো জানবো, এখানে গুগল ফন্টের কিছু স্পেসিফিক জিনিসপত্র আছে। সো এখন এটা রিফ্রেশ দিয়ে দেখেন এই ফন্টটা চেঞ্জ হয়েছে, এবং এই ফন্টটাও চেঞ্জ হয়েছে, দুইটা ফন্টই আমাদের কাজ করছে। সো এটা হচ্ছে গুগল ফন্ট ইউজ করা। গুগল ফন্ট ইউজ করতে হলে আরো অনেকগুলো মেথড আছে। আমরা যে ইম্পোর্ট ইউজ করলাম, ইম্পোর্ট ছাড়াও আমরা এইচটিএমএল এর ভিতরে কোড দিয়েও এটাকে ইউজ করতে পারি, বাট আপাতত আমি একটা স্টাইলই দেখাইলাম। তো আপনারা এগুলো একটু ধীরে ধীরে প্র্যাকটিস করেন। সিএসএস কিন্তু খুবই মজার জিনিস, যখনই আপনি এটাকে লং টার্ম ইউজ করবেন এবং হচ্ছে লাইভ কোডিং করবেন বা বিভিন্ন স্টাইলে কোডিং করবেন, তখন দেখবেন যে আপনার মজা লাগছে। আমরা পরবর্তীতে কাস্টম ফন্ট সহ লেআউট বানানো শিখবো, কিন্তু তার আগ পর্যন্ত, মানে এই পর্যন্তই আপনারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ওকে, তাহলে এখন প্রশ্ন উত্তর সেশন আবারও আগের মতোই 10 মিনিটের হবে। সো আপনারা এখন যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস নিয়ে, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, আপনারা এখন প্রশ্ন করতে পারবেন চাইলে। আহ, ভাইয়া বাংলা ফন্ট কিভাবে ইয়ে করবে একটু হ্যালো, বলতেন তো? আসসালামু আলাইকুম। আচ্ছা, বাংলা ফন্ট ইউজ করার জন্য আপনি গুগল ফন্টে বাংলা ফন্ট পাবেন। ওখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি ফিল্টার করেন সেক্ষেত্রে দেখবেন যে বাংলা ফন্ট আছে। সেক্ষেত্রে আপনি বাংলা ফন্টগুলোও নিতে পারবেন। আর কাস্টম বাংলা ফন্ট যদি ইউজ করতে চান, আরেকটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ফন্টগুলো নিতে পারেন। আমি আপনাকে এখনই দেখাই দিচ্ছি সেটা। আহ, এখানে যদি যান, ফন্টস ডট মার্টিন নামে এক বড় ভাই আছেন। উনি বাংলা ফন্টের জন্য গুগল ফন্টের মতো বানাইছেন একটা, যেখানে আপনি এখানে বাংলা ফন্টে যে দেখেন, এখানে এগুলো বাংলা ফন্ট আদর্শ লিপি যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে এই যে এই ইম্পোর্ট ট্যাগটা নিতে হবে। নেওয়ার পরে সিএসএস এ জাস্ট এই অংশটুকু দিলেই বাংলা ফন্টটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ডাউনলোড করে দিতে হবে না। এরকম এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে। আর গুগলেও কিন্তু বাংলা ফন্ট আছে। গুগলে অবশ্য বাংলা ফন্টগুলার হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজে যদি চান, এখানে যদি আমি যাই বাংলা, আচ্ছা এখানে খুঁজে দেখবেন, এখানে হয়তো বাংলা, বাংলাতে লেখা আছে এরকম, নিচে আছে মনে হয়। নিচে বেঙ্গলি ছিল ভাই। আচ্ছা বাংলা লিখি, হ্যাঁ এই যে বাংলা, এই যে বাংলা, এখানে হিন্দ, শিলিগুড়ি, নোটস, এই ফন্ট গুলাও চাইলে আপনি পাবেন। গুগলে তো অনেক ভালো ফন্ট ফন্ট অ্যাড করছে কয়েকটা বেশ, বিশেষ করে এই ও বাংলা, এটা তো ভালো ফন্ট। সো এগুলাও চাইলে আপনি ইউজ করতে পারেন, চাইলে এখানে টাইপ করেও দেখতে পারেন। ধন্যবাদ। ওকে, নেক্সট। জি ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আরেকজন কি বলতে চাচ্ছিল? না, আপনি বলেন, সমস্যা নাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার ফন্ট ইম্পোর্ট যে করা লাগবে, আপনি বললেন যে প্রথম লাইনে দেওয়া লাগবে যাতে ওইটা কাজ হয়। তো এখন আমি যদি একটার থেকে বেশি ইম্পোর্ট করতে চাই, তাহলে কি সবগুলাই যদি শুরুর দিকে দিই তাহলে কি হবে, নাকি আমার কোডটা সামহাও কপি করে আবার ওইখানে বসাতে হবে আমার ফন্টের কোডে? ইম্পোর্টের যে কোডটা, এই ইম্পোর্টটা শুধুমাত্র এই প্রথম লাইনেই কাজ করে সিএসএস ফাইলে। তো সেই কারণে আপনাকে অবশ্যই এক লাইনে ইম্পোর্ট সারতে হবে। অর্থাৎ হচ্ছে যদি মাল্টিপল ফন্ট আবার নেন, গুগল ফন্টে গিয়ে ওটা আবার আপডেট হয়ে যাবে। তো সেই লাইনটাকে জাস্ট এখানে নিয়ে এসে রিপ্লেস করতে হবে। আমি বুঝতে পারিনি, বলতে ইম্পোর্ট আমি যদি আরেকটা ফন্ট করতে চাই তাহলে একই লাইনের মধ্যেই সবগুলা বসাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই লাইনের মধ্যে কি, এখানে আপনি চাইলে এরকম আরেকটা ইম্পোর্ট যে বসাবেন, এটা হবে না। ওই গুগল ফন্টে গিয়ে আরেকটা ফন্ট আবার সার্চ করতে হবে। গুগল আপনাকে অটোমেটিক্যালি, যেমন এই যে এখানে দেখেন ফ্যামিলি ইকুয়াল ওই যে ফন্ট, অ্যান্ড ফ্যামিলি ইকুয়াল রেলিওয়ে, মানে এখানে গুগলই বানাই দিবে আপনাকে এই লাইনটা। জাস্ট ওই আপডেটেড লাইনটা নিয়ে এসে এখানে রিপ্লেস করে দিতে হবে, যাতে করে ওই দুইটা ফন্টই সে হচ্ছে গুগল ফন্ট থেকে নেয়। রিপ্লেস করে দিতে হবে বলতে এইটাকে আমি বাদ দিয়া ওইটা আনবো আপনাকে আমি লাইভ এক্সাম্পল দিচ্ছি। এখানে ফন্ট আছে হচ্ছে দুইটা, আমি চাচ্ছি আরেকটা ফন্ট অ্যাড করতে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে fonts.google.com এ আবার যেতে হবে। যার পর ধরেন আমি হিন্দ শিলিগুড়ি নিতে চাই, গেট ফন্টে যাব আগের মতোই। এরপরে যাব হচ্ছে গেট এমবেড কোড। গেট এমবেড কোডে যাওয়ার আগ মুহূর্তে আপনি এখানে দেখবেন যে আপনার তিনটা ফন্টই আছে কিনা। যেমন দেখেন এখানে হিন্দ শিলিগুড়ি, রেলিওয়ে, এই তিনটা, আপনি তো এই তিনটাই ইউজ করতে চান। জি, নিশ্চিত বুঝতে হন পারি। যে এখানে এক্সট্রা কোনো কিছু আছে কিনা। অনেক সময় আমরা ফন্ট ব্রাউজ করে গেট ফন্টে যাই, অনেক সময় এক্সট্রা থাকতে পারে, সেগুলো আবার ডিলিট করে দিবেন। তো যদি এই তিনটাই ইউজ করতে চান, সেক্ষেত্রে আবার গেট এমবেড কোডে যাবেন। গুগল আপনাকে ওই জিনিসটাকে আবার রিফাইন করে দিবে। যেমন দেখেন এখানে একটা ফন্ট রেলিওয়ে, একটা ফন্ট, তারপরে এখানে আরেকটা ফন্ট যেটা হিন্ট শিলিগুড়ি, সেই ফন্টটাও এখানে আছে, এখানে থাকার কথা, ওই যে আছে প্রথমেই দিছে সে। সো এখানে এই কোডটাকে আপনাকে নিতে হবে। নিয়ে তারপরে আপনি যখন এখন এই কোড এডিটরে যাবেন, কোড এডিটরে গিয়ে রিপ্লেস করা মানে হচ্ছে এই লাইনটার পরিবর্তে, মানে এটা বাদ দিয়ে এইটা দেওয়া, এটার মানে হচ্ছে রিপ্লেস করে দেওয়া। জি, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ওকে, ইউ। ঠিক আছে।
এনিওয়ান? হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া আমি সিলেক্টর সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সিলেক্টর হচ্ছে নাম, ওই যে আমি যেভাবে বললাম, একটা রুমের ভেতরে আপনি যদি সবাইকে ডাক দেন, এই বাচ্চারা এদিকে আসো, ওই বাচ্চারা কথাটা হচ্ছে একটা সিলেক্টর। আবার যদি বলেন যে এই শরীফ তুমি এদিকে আসো, শরীফকে আপনি যে ডাকলেন এটাকে একটা বলা হচ্ছে সিলেক্টর। তো সিলেক্টর মানে হচ্ছে সিলেক্ট করা, যে কোনো একটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সিলেক্টর। সিলেক্টরটা অবশ্যই ম্যাচ করতে হবে। যদি ক্লাস ইউজ করেন তাহলে ডট দিয়ে সেই সিলেক্টরের নাম, যদি আইডি ইউজ করেন তাহলে হ্যাশ, হ্যাশ দিয়ে যে নাম ইউজ করছেন সেটা। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, মানে আইডি এবং আচ্ছা ভাইয়া। ক্লাস যে নাম আছে ওই দুইটাই সিলেক্টর। হ্যাঁ, এবং আপনি চাইলে ট্যাগের নামও দিতে পারেন। যেমন যদি আপনি দেন যে আইএমজি, সেক্ষেত্রে ওই এইচটিএমএল ডকুমেন্টে যতগুলা ইমেজ আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। সাধারণত এইভাবে ট্যাগ ব্যবহার করে করা হয় না, বাট অনেক সময় প্রয়োজন পড়তে পারে। ধরেন হেডিং ওয়ান দিলাম, হেডিং ওয়ান দিলে যত হেডিং ওয়ান আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এখানে যদি কালার রেড দেন রেড হয়ে যাবে। আবার এখানে আমি হেডিং ওয়ানের নাম দিয়ে একটা কালার দিছি, সেই ক্ষেত্রে সে আগেরটা নিবে, পরেরটা নিবে, পরেরটা সে অ্যাপ্লাই করবে, আগেরটা বাদ দিয়ে পরেরটা অ্যাপ্লাই করবে। আবার এখানে কমা দিয়েও মাল্টিপল সিলেক্টর করা যায়, যেমন ধরেন হেডিং টু, হেডিং থ্রি, হেডিং ফোর, এভাবে করে যদি আপনি দেন সেক্ষেত্রে সবগুলো আবার একবারে সিলেক্ট করা যাবে। তো সিএসএস এভাবে কাজ করে। হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, বিগিনার হিসেবে র ইউজ করা উচিত নাকি প্লেক্স? আচ্ছা, বিজ্ঞানের হিসেবে দুইটা ইউজ করা উচিত। এরপরে হচ্ছে আপনি আগে শিখেন, তারপরে কি কি ইউজ করা উচিত সেগুলো হচ্ছে পরে। বিজ্ঞানারদের সবকিছুই আগে শিখতে হবে। ওকে। ভাইয়া আমি কি গত ক্লাসের একটা প্রশ্ন করতে পারি? গত ক্লাসের প্রশ্ন থাকলে সেটা আমাদের ফেসবুক গ্রুপে করেন, আজকে শুধুমাত্র এই আচ্ছা, ক্লাস সম্পর্কিত প্রশ্ন নেওয়া হচ্ছে। আচ্ছা, জি। তাহলে লেআউট বানানোর যে কথা বলেছেন, আসলে লেআউট বলতে আসলে আমরা কি আচ্ছা, কি আমরা বুঝি? যখন লেআউটটা বানাবো, এটাও একটা অ্যাডভান্স কোশ্চেন হয়ে গেছে, সো লেআউট বানানোর সময় আপনারা বুঝতে পারবেন যে লেআউটটা কি। জি, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, এনিওয়ান? হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাইয়া, বলছিলাম কি আপনার ওই যে আমি সিএসএস এ কি আইডি ব্যবহার করব, মানে ওই যে আইডি ব্যবহার করব নাকি ক্লাস ব্যবহার করব, কোনটা সব থেকে ভালো হবে ওই? ক্লাস ব্যবহার করবেন, আইডি ব্যবহার করবেন না। আইডি ব্যবহার করতে হলে যখন যখন লাগবে আমি সেই কেসগুলো আপনাদের বলে দিব। তার আগ পর্যন্ত আপনারা কেউই আইডি ব্যবহার করবেন না, অবশ্যই ক্লাস ব্যবহার করবেন। ও, জি, ঠিক আছে ভাইয়া। ভাইয়া ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে এই যে ডট টাইপ এইচটিএমএল এর নিচে যে এইচটিএমএল এর মধ্যে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি ইংলিশ, এখন যদি আমরা বাংলাতে কোনো ওয়েবসাইট মেক করতে চাই সেক্ষেত্রে এখানে কি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো ইংলিশটা চেঞ্জ করতে হবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, এখানে দিয়ে এখানে। দিবেন বিএন, যাতে করে ব্রাউজার আসলে বুঝতে পারে যে এটা একটা বাংলা ওয়েবসাইট। যখন বাংলা ইউজ করবেন আর বিএন করবেন। আর যদি মিশ্রণ ভাষা থাকে, মানে এটা ইংলিশও তার মধ্যে লেখা আছে আমার বাংলাও আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে। মেজরিটি যেটা সেটা ইউজ করবেন। থ্যাংক ইউ। চলো। ভাইয়া আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা যদি আরেকটু বলতেন। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে সিএসএস গুলো দেখাইলাম সেগুলাই দেখতে হবে, এবং চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করে করে সিএসএস গুলা শিখতে হবে, এবং সেটা স্ক্রিনশট গ্রুপে পোস্ট করতে হবে। জি ভাই। বিএন লেখা আছে, বিএন লেখার পরে যদি আমি ইংলিশে যদি আমি কোনো ওয়েবসাইট তৈরি করি, অথবা এখানে ইএন লেখা আছে ইংলিশ, কিন্তু আমার মানে কন্টেন্ট মানে সব বাংলা, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হওয়ার কথা? সমস্যা বলতে ব্রাউজারকে এটা বলে দিতে হয় অনেক সময়। ধরেন ফরেনার একজন সাইট ভিজিট করছে, তার ওয়েবসাইটে ব্রাউজারে দেখাবে যেটা বাংলা ওয়েবসাইট, তাকে ট্রান্সলেটর প্রপ আপ করবে তুমি কি এটা ট্রান্সলেট করতে চাও কিনা। আপনি যেমন চাইনিজ ওয়েবসাইট ভিজিট করলে গুগল আপনাকে বলবে যে তুমি হচ্ছে চাইনিজ যে কন্টেন্ট আছে ট্রান্সফার মানে ট্রান্সলেট করতে চাও কিনা, সেই জন্য তাকে হেল্প করা আর কি। কোনো সমস্যা হবে না, বাট আমাদের উচিত যেই ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা বানাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেওয়া। আমরা আমরা যতটুকু আমরা সিএসএস শিখছি, কিছু কিছু আমার মাথায় আইডিয়া আসতেছে যে হয়তো এই সমস্ত ডিজাইন আমি করতে পারি, তো সেক্ষেত্রে কি করা যাবে কিনা? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আপনি করতে পারেন, বাট ক্লাসের প্র্যাকটিস আগে সাবমিট করবেন, অন্যান্যগুলো আপনি করেন, সমস্যা নাই। তবে গ্রুপে এখন শেয়ার করার দরকার নাই, এখন গ্রুপে শুধুমাত্র আমরা ক্লাসের প্র্যাকটিসগুলো শেয়ার করার জন্য এনকারেজ করছি।
না ভাইয়া, যেরকম নাকি আজকে যেটা দেখাইলেন সেটা থেকে যদি বলতে নাকি এখানে তিনটা আহ, মানে আমাদেরকে বক্স দেখাইলেন, সেই বক্সের ভিতরে আমি যেমন প্রথম বক্সে আমার কিছু টেক্সট থাকলো, মাঝখানে বক্সে একটা মানে ইমেজ থাকলো, শেষের বক্সে আবার কিছু টেক্সট থাকলো, মানে হ্যাঁ, ওগুলা এরকমই। ওগুলা করতে পারেন, তবে বেশি অ্যাডভান্স যেগুলো এগুলো আমি গ্রুপে শেয়ার করার জন্য ডিসকারেজ করছি, এই কারণেই যে আমার গ্রুপে কিন্তু নতুনরাও আছেন। সো তাদের যাতে মনস্তাত্ত্বিক কোনো প্রবলেম না হয় যে অন্যরা অনেক কিছু জেনে যাচ্ছে, কারণ যেহেতু সবাই নতুন, তো সো আপনি শুধুমাত্র ক্লাসের প্র্যাকটিসে এখন সাবমিট করেন। অন্যান্য যে অ্যাডভান্স জিনিসপত্রগুলো আছে এগুলো আপনি করেন, কিন্তু এখন এগুলা সাবমিট করার দরকার নাই। আশা করি বুঝতে পারছেন কি কারণে। ভাইয়া, হ্যাঁ, দুই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, আমি তো এই প্রশ্নের উত্তর একটু আগে দিলাম যে যেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার বেশি আছে, আর ল্যাঙ্গুয়েজ নিয়ে এত প্যারা নাই এখন, আপনি এখন ল্যাঙ্গুয়েজ অপশন বাদই দিয়ে দেন, দরকার নাই এটা। এর পরবর্তীতে আপনি যখন প্রোডাকশন ওয়েবসাইট বানাবেন তখনই এটা কাজে লাগবে, ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার না আর কি। জি ভাইয়া। ঠিক ভাই আছে, আমার আর একটা কোশ্চেন। প্রশ্ন নিতে পারছি না আজকে পর্যন্তই। আহ আপনারা সবাই ভালো থাকবেন, যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে করবেন, আর গ্রুপে অ্যাক্টিভিটিস আমাদের দেখতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।